মানব দেহের সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বেশি সংবেদনশীল অধ্যায়ের নাম সার্জারি। হ্যাঁ, অপারেশন। এই অপারেশনের নামে অনেকেই ঘাবড়ে যায়, কিন্তু জানেন এই ডিপার্টমেন্টে অর্থাৎ সার্জারি ডিপার্টমেন্টে যেসব সার্জনরা থাকেন বা অন্যান্য নার্স থেকে শুরু করে অন্যান্য স্টাফরা থাকেন, তাদের কাছে এই সার্জারি ডিপার্টমেন্ট শুধু চিকিৎসার নাম নয়, তাদের কাছে এই সার্জারি ডিপার্টমেন্ট সেবার নাম। কারণ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকে এই সার্জারি ডিপার্টমেন্ট। তার জন্যে আজ আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্ট ঘুরে দেখব, যে ডিপার্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমরা রয়েছি। খুব গুরুত্বপূর্ণ বিভাগ এটি, কারণ মানবদেহে যখন কোনো সমস্যা জটিল হয়ে যায়, বিশেষ করে শরীরের ভেতরের অঙ্গে, তখন সার্জারির প্রয়োজন হয় এবং এই ডিপার্টমেন্টে কিন্তু পেশেন্টসদের বা রোগীদের আসতে হয়। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর মনিরঞ্জন দেববর্মা। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, সার্জারি বিভাগ বলতেই তো আমরা বুঝি যে অপারেশনের ব্যাপার। তো এখানে স্যার জেনারেল সার্জারিতে আপনারা কি ধরনের পেশেন্টদের অপারেশন করেন বেশি? জেনারেল সার্জারি মানে ইনক্লুডেড আমরা আমাদেরকে বলা হয় প্যারেন্টস অফ অল দ্য ডিপার্টমেন্ট অফ দ্য জেনারেল অফ কাইন্ড অফ দ্য অপারেশন। তো এখানে হেড টু অল সার্জিক্যাল পেশেন্ট আমাদের কাছে আসে এবং অল কাইন্ড অফ অপারেশন আমরা করে থাকি। একদম সার্জারিরা বলছিলেন যে গোটা মানব দেহের ভেতরের যেসব অপারেশনগুলো হয় বা সার্জারিগুলো হয় সবগুলো কিন্তু এই জিবি হাসপাতালে হয়। স্যার, অন অ্যান অ্যাভারেজ এখানে মান্থলি বা উইকলি কতজন পেশেন্টের সার্জারি আপনারা করেন? এভারেজে পার ডে আমরা 8 to 10 পেশেন্ট অপারেশন করি মেজর, এবং মাইনর সেইভাবেই হচ্ছে মাইনর 10 থেকে 15 জন। তো সেইভাবে আমরা মান্থলি তো ক্যালকুলেট করিনি, এইবার এক বছরের জন্য আমি ক্যালকুলেট যা দেখেছি অ্যারাউন্ড 34,000 অপারেশন হয়েছে মেজর। হ্যাঁ, আর মাইনর হবে অ্যারাউন্ড 20,000-এর মতো। তাহলে অলমোস্ট 50,000 এর উপরে স্যার অপারেশন হয়ে থাকে। স্যার, একটা জিবি হাসপাতালের ব্যাপারে একটা কথা সবসময় বলা হতো যে এখানে সার্জারির ডেট অনেক পরে দেওয়া হয়, অনেক রাশ থাকে। তো এই মুহূর্তে আপনাদের এখানে ওটি কটা আছে, মাইনরিটি মেজরিটি কটা আছে, এবং আপনারা কি ধরনের ফ্যাসিলিটি দিতে পারছেন? টাইম কি সেই বেশি লাগছে স্যার? ইয়েস, আপনি ঠিকই বলেছেন, আমাদের টাইম দিতে একটু লেট হচ্ছে। কেন, এখানে বার্ডেন অনেক বেশি। যেমন অন্যান্য হসপিটাল থেকে সব রেফার পেশেন্ট আমাদের কাছে আসে। তো এখানে আসলে পরে প্র্যাকটিক্যালি আমাদের 3টা ইউনিট আসে। আমরা সব সার্জনদেরকে 3টা ইউনিট করেছি। প্রতিটি ইউনিট 2 দিন করে ওপিডি, 2 দিন করে ওটি, 2 দিন করে গ্র্যান্ড রাউন্ডের জন্য সুযোগ পাচ্ছে। তো আমরা উটি ধরে না, একটা ইউনিট যদি উটি করতে হয় ওনাদের একটা ডেটে করতে হচ্ছে। যেমন আমি আমার কথাই বলি, আমরা ইউনিট 1-এর জন্য আমরা উটি করতে হলে আমাদের ডেটেই করতে হয়, যেমন ওয়েডনেসডে এবং স্যাটারডে। তো এখানে লুড বেশি, ফলে আমরা টাইম দিতে পারি না সময় মতো। তো আমাদের এখন লিস্ট আছে প্রায় আপ টু দ্য নভেম্বর অফ ফার্স্ট উইক চলছে। তো এইটা সলভ করার জন্য আমরা কিছুদিন আগে একটা এমএসের সঙ্গে কথা বলে আমরা একটা চেষ্টা করেছি। আমরা 2 days হেলথ ক্যাম্প করেছি, সার্জিক্যাল স্পেশাল ক্যাম্প, লাস্ট 7 and 8 of August। অল টুগেদার আমরা 74 মেজর কেসেস আমরা অপারেশন করেছি। এটাতে কিছু তো লাঘব হয়ে যায় আমাদের প্রেশার। হ্যাঁ, তাহলে এই ধরনের ক্যাম্প করে আপনারা স্যার মানে এই যে ডেটটা অনেকটা পরে দিতে হচ্ছে সেগুলোকে আপনারা করে নিচ্ছেন, রিলিভ করে নিচ্ছি, এবং প্রতি বছর এইভাবে আমরা প্রবলেমগুলি সলভ করি। ওকে স্যার, ম্যান পাওয়ার আপনার এখানে যথেষ্ট আছে এই মুহূর্তে? ম্যান পাওয়ার আমরা অল টুগেদার এখন 15 আছে, সার্জন আছে, জুনিয়র সিনিয়র মিলিয়ে। তো এইভাবে এই সুবিধার জন্য আমরা ইউনিট ডিস্ট্রিবিউশন করতে পারছি। যেমন ইভিনিং রাউন্ড, স্পেশাল আফটারনুন রাউন্ড, মর্নিং রাউন্ড, অ্যান্ড স্টুডেন্ট টিচিং। যেমন আমাদের পিজি স্টুডেন্টসরা আছে এভরি ইয়ার 9 ক্যান্ডিডেটস, এবং আন্ডার গ্রাজুয়েট আছে এভরি ইয়ার 150 ক্যান্ডিডেট। ওদেরকে টিচিং দিতে হয়। যেমন আমাদের সার্ভিসটা হচ্ছে
এক সাইডে জাস্ট পেশেন্ট সার্ভিস, আরেকটা সাইডে হচ্ছে টিচিং সার্ভিস। তো পিজিডির টিচিংয়ের জন্য আমাদের ম্যান পাওয়ার লাগছে। যেমন পিজিডির টিচিংয়ের জন্য ওরা তো আসেই আমাদের সঙ্গে, এখানে উটি করছে, আউটডোরে পেশেন্ট দেখছে, রাউন্ডে যাচ্ছে। এরপরে ওদের জন্য আমরা টিচিং টাইম দিতে হয়। যেমন সেমিনার, সেমিনার আমাদের কি হয়, কেস প্রেজেন্টেশন হয়, মেইন সেমিনার হয়, টপিক সম্বন্ধে ডিসকাশন, এবং জার্নাল প্রেজেন্টেশন হয়। তো জার্নাল প্রেজেন্টেশন কী কী পাবলিকেশন, রিসেন্ট পাবলিকেশন হয়েছে, কী কী সুন্দর কেস আছে, এগুলিকে নিয়ে আমরা ডিসকাশন করি। আমাদের সেমিনার হলও আছে। হ্যাঁ, তো ওইভাবে টিচিং দেয়। আর আন্ডার গ্রাজুয়েটের জন্য আমরা থিওরি ক্লাসের অ্যারেঞ্জমেন্ট আমাদের কলেজ থেকে আমাদের রুস্টার বানিয়ে দেয়, সেইভাবে আমরা দিই। এবং এখানে আউটডোরে যারা আসে এবং ক্লিনিক্সে যারা আছে ওদেরকে আমরা টিচিং দিই। স্যার, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা আজ আপনার ডিপার্টমেন্ট ঘুরে দেখবো এবং কোথায় কী ধরনের পরিষেবা দিচ্ছেন আমরা দেখবো, কিন্তু স্যার আপনার কি মনে হয় যে এখানে যে পরিষেবা দিচ্ছেন আপনারা এটা বেস্ট? কারণ মানুষ কেন আপনাদের এখানে আসবে সার্জারির জন্য? আমাদের এখানে মানুষ আসবে কারণ এটি দিনের পর বাড়ছে, আমাদের রাশ বাড়ছে। কেন আসবে? অন্যান্য হসপিটালে কতটুকু কী হয় আমি জানি, সব পেশেন্ট কমপ্লিকেটেড পেশেন্ট এখানেই আসে। যেমন এখন এখানে আসার পেশেন্ট আরেকটা কারণ হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম আপনাকে, প্যারেন্টস অফ দ্য অল সার্জিক্যাল ডিপার্টমেন্ট। যেমন ট্রমা, হেড ইঞ্জুরি, প্রথম কিন্তু হেড ইঞ্জুরি বোঝা যায় না। যখনই আসে আমাদের অ্যাক্সেস তিনটা আসে, একটা হচ্ছে ট্রমা থেকে, আরেকটা আছে ইমার্জেন্সি থেকে। তো প্রথমকেই আমাদেরকে ডাকা হয়, আমরা দেখি, দেখার পরে আমরা অ্যাসেস করি, তারপরে যদি নিউরো সার্জারি হয় নিউরো সার্জারিকে দিয়ে দেয়, বা যদি প্লাস্টিক হয়ে থাকে প্লাস্টিককে দিয়ে দেয়। তো সেইভাবে আমাদের দিকে। আর প্লাস একটা কথা বললাম আমরা, যে ওই যে প্রেশারটা কমার জন্য আমরা যতটুকু পারি সার্ভিস দিচ্ছি। আর প্লাস আমাদের রোগী কল্যাণ সমিতির থেকে হেল্প আছে, আয়ুষ্মান ভারত থেকে এখন অলমোস্ট ফ্রিতে আমাদের ট্রিটমেন্ট চলছে, ইনভেস্টিগেশন অলমোস্ট ফ্রি হয়ে যাচ্ছে। তো এর জন্য আমি ফিল করছি যে আমাদের এখন আগের থেকে সংখ্যায় অনেক বাড়ছে পেশেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা কথা বললাম এইচওডির সাথে, ডক্টর মনিরঞ্জন দেববর্মা, জেনারেল সার্জারির আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের যিনি এইচওডি। উনি বললেন বিস্তারিতভাবে এখানে কোন পেশেন্টরা আসেন, এবং রাজ্যে যদি আমরা জেনারেল সার্জারির কথা বলি তাহলে এটাই বলতে হবে যে বেস্ট প্লেস, এবং কিভাবে বেস্ট, কেন বেস্ট, কী কী পরিষেবা দেওয়া হচ্ছে, আউটডোর, ইনডোর, এবং ওটিতে কী ধরনের পরিষেবা এখানে পায়, কী ধরনের ফ্যাসিলিটি পায় রোগীরা, সেসব আমরা ঘুরে দেখবো। তাই আপনার সঙ্গে থাকুন। জেনারেল সার্জারি বিভাগের এই মুহূর্তে আমরা একটি আউটডোর ডিপার্টমেন্টে রয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা দেখছেন, রোগীদের দেখছেন। আমার সঙ্গে ডক্টর তাপস পাল রয়েছেন। স্যার, একটা জিনিস জানবো যে রোজ স্যার আউটডোরে আপনারা মোটামুটি অন অ্যাভারেজ কতজন পেশেন্ট দেখেন? অ্যাকচুয়ালি আমার আউটডোরে আমি ছাড়া অন্য আরও মেডিকেল অফিসার প্লাস পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট থাকে, সবাই আমরা প্রত্যেকেই পেশেন্ট দেখি। প্রত্যন্ত এরিয়ার থেকে অনেক পেশেন্ট আসে, অনেক টাইপের পেশেন্ট। আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ প্রায় 60-70 পেশেন্ট প্রত্যেক দিন হয়, মানে প্রত্যেক দিন আউটডোরের মধ্যে হয়। স্যার, এই মুহূর্তে যদি আমি বলি যে জেনারেল সার্জারি বিভাগে কি ধরনের পেশেন্ট আপনারা বেশি পাচ্ছেন, মানে কিসের সার্জারির জন্য এখানে আসছে বেশি মানুষ? অন অ্যান অ্যাভারেজ আমরা পেট ব্যথার পেশেন্ট বেশি পাই। তারপরে ইনভেস্টিগেশন করে রুল আউট করে যখন আমরা দেখতে পাই গলব্লাডার স্টোনের পেশেন্ট মোটামুটি বেশি থাকে। তারপরে অন্য রুল আউট করতে লাগে অ্যাপেন্ডিসাইটিস আছে কিনা, বা হার্নিয়া পেশেন্ট থাকে, বা টিউমার। এখন নতুন ট্রেন্ড হচ্ছে মানে ব্রেস্টের খুব কনসাসনেস বেড়ে যাচ্ছে ফিমেল পেশেন্টের মধ্যে। একটু কিছু পেইন হলেই বা কোনো একটা টিউমার লাগলে বা কোনো একটা শক্ত জিনিস লাগলেই ওরা আমাদের কাছে আসে। মানে ট্রেন্ডিংটা এখন ব্রেস্ট টিউমার বা ব্রেস্টের লাম্পের পেশেন্টও আমরা অনেক পাচ্ছি। স্যার, এখানে সার্জারি ডিপার্টমেন্টে কি পেশেন্টরা ডাইরেক্ট আউটডোরে আসেন নাকি মেডিসিন বা অন্যান্য বিভাগ হয়েও আসেন? হ্যাঁ, অন্যান্য বিভাগ থেকেও আসে। বিশেষ করে ওপিডি যে টাইমিংটা আছে 9টা থেকে 4:30, ওই টাইমের মধ্যে ডাইরেক্টলি পেশেন্টরা আমাদের কাছে চলে আসে। ধরুন একটু আগে বা একটু পরে আসলো, তাহলে তারা প্রথম ইমার্জেন্সির মেডিসিনে গিয়ে রিপোর্ট করে ওরা আমাদের কাছে ঠিক সময়ে রেফার করে দেয়। স্যার, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। এই মুহূর্তে অনেকেরই তো সার্জারিতে ভয় থাকে স্যার, সেটা মাইনর বা ওটি, মানুষ বা পেশেন্টরা তো বোঝে না। তো তাদের কি বলবেন? সার্জারি যাদের প্রয়োজন, অনেকেই সার্জারি না করিয়ে হয়তো বা বাড়িতে বসে থাকেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, সার্জারির 2-3টা প্রকার আছে, একটা মাইনর, একটা মেজর সার্জারি। বাট ইনস্টেড অফ মাইনর আর মেজর সব মানে অপারেশনে একটু না একটু রিস্ক থাকে। ওদেরকে আমরা প্রপারলি কাউন্সিলিং যদি করি, আমি মনে করি না কোনো পেশেন্ট সার্জারি থেকে অ্যাভয়েড করতে পারবে। মাইনর কেসের মধ্যে আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করি। লোকাল অ্যানাস্থেশিয়া কী ধরনের সাইড এফেক্ট আছে এটাও আমরা বলি।
ওরা মোটামুটি কাউন্সিলিং করলে যদি ওরা স্যাটিসফাই হয়, ওরা আর কোনো রকমে অ্যাভয়েড করে না, ওরা ওই দিনই ডেটটা নিয়ে যায় যে আমরা করবো স্যার। আর মেজর অপারেশনের ক্ষেত্রে তো অবশ্যই একটা রিস্ক থাকে, মেজর রিস্ক। আমরা প্রপারলি সব ইনভেস্টিগেশন করে অ্যানাস্থেসিয়া চেক আপ করে তারপর আমরা রিস্কটাকে একটু মিনিমাইজ করতে চাই। তখন আমরা ওদেরকে বলি যে কোনো অপারেশনে একটু মেজর রিস্ক থাকে বা পোস্ট অপারেটিভ একটু কমপ্লিকেশন বেশি হতে পারে, তো আইসিইউ সেট আপ লাগতে পারে। তো এগুলি করলে পেশেন্টটা প্রপারলি কাউন্সিলিং করলে ওরা যদি কনভিন্স হয়ে যায় তাহলে প্রত্যেকটা অপারেশনে আমরা করতে পারি এখানে। আর মোরওভার এখন জিবির অবস্থা আগের থেকে অনেক অনেক বেটার হয়েছে, আইসিইউ সেট আপটা ভালো আছে, তো আইসিইউতে বেডও বেশি আছে, তো আমরা প্রত্যেকটা পেশেন্টকে আইসিইউ সেট আপটা দিতে পারি। তো সুতরাং রিকভারি রেটটাও বেশি হয়, পোস্ট অপারেটিভ মর্টালিটি রেট বা মরবিডিটি রেটটা কম হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যেমনটা ডক্টর পাল বলছিলেন, ডক্টর তাপস পাল বলছিলেন যে এই মুহূর্তে জিবি হসপিটালের যে সেট আপ, আইসিইউ থেকে শুরু করে বিভিন্ন যে সেট আপ বা ইনফ্রাস্ট্রাকচার যেটা অনেক বেশি ডেভেলপড রয়েছে, তার জন্যে যারা রোগী বা যাদের অপারেশন হবে, সার্জারি হবে, তাদের কিন্তু বেস্ট ফ্যাসিলিটি দেওয়া সম্ভব এখানে। তার জন্যে আমরা অবশ্যই এটাই দেখবো আজ ঘুরে যে ওটি থেকে শুরু করে অন্যান্য জায়গায় বা অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হচ্ছে সেগুলো কেমন এবং সেগুলো উত্তম পরিষেবা এখানে জীবিত দেওয়া হচ্ছে কিনা সেটাই ঘুরে দেখবো। তাই আপনার সঙ্গে থাকবো। এই মুহূর্তে সার্জারি ডিপার্টমেন্টে আমরা আউটডোর বিভাগে রয়েছে, আর সেখানে একজন পেশেন্ট রয়েছে, ছোট্ট একটি বাচ্চা রয়েছে এবং তার গার্জিয়ানরা রয়েছে। আমরা একটু জানবো কি হয়েছে এবং কি ধরনের ফ্যাসিলিটি এখানে ওনারা পাচ্ছেন। দাদা, আপনার নাম? আমার নাম কার্তিক দেবনাথ। আপনার মেয়ে যে অসুস্থ হয়েছে? আমার অসুস্থ বলতে আজকে 3 মাস ধরে অসুস্থ। এর যে ল্যাট্রিনের যে সমস্যাটা, এই সমস্যাটা হইতেছে না। আমরা বাড়ির পাশের লোক, আমরা এর একটু হেল্প করতাম আইছি। এখানে সরাসরি এলেন নাকি অন্য কোন ডাক্তার দেখিয়েছেন? না, আগে একবার দেখানি হয়েছে আপনার এই ইয়াতে আইলাসে দেখানি হয়েছে, না আইলাসে দেখানি হয়েছে, কোনো পরিবর্তন নাই। তখন আমরা এই রোগীটা যে 3 মাস ধরে ভুগতে আছে, কোনো পরিবর্তন নাই। আজকে ডাক্তার দেখিয়েছেন এখানে? হ্যাঁ, দেখাইছি। এখন ডাক্তার এখন ভর্তি রাখতে বলছি। আচ্ছা, অ্যাডমিট করতে বলেছে। আর কি অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা? পরীক্ষা সবকিছুই করাইবে। এখানে জিবি হাসপাতালে আসার পর এতে ডাক্তার দেখানোর জন্য আপনাদের কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরিষেবা খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ আপনার। জিবি হাসপাতালের এই মুহূর্তে ওনারা দেখিয়েছেন, আজ আউটডোরে রোগীকে দেখিয়েছেন এবং অ্যাডমিট করা হয়েছে। আগামী দিনে অবশ্যই তার অন্যান্য চিকিৎসা হবে এবং ওনারা যে পরিষেবা পেয়েছেন তাতে ওনারা সন্তুষ্ট। আমরা মাইনরিটিতে রয়েছি সার্জারি ডিপার্টমেন্টের, আর মাইনরিটিতে আমার সঙ্গে রয়েছেন ডক্টর নীলোৎপল চাকমা। স্যার, এখানে মাইনরিটিতে জিবি হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টের আপনার অন অ্যান অ্যাভারেজ কতজন পেশেন্টের ওটি করেন স্যার? 10-12 জন এরকম হয় প্রত্যেক। হ্যাঁ, মিনিমাম। স্যার, কি ধরনের সার্জারি এখানে মাইনরিটিতে বেশি হয়? মেনলি তো এক্সামিনেশন থাকে, হেমোরয়েডের পেশেন্ট থাকে, পাইলস যেগুলো বলা হয়, আবার অ্যাবসেস থাকে যেগুলো আইএনডি দরকার পড়ে, অথবা ছোট টিউমার থাকে, এগুলো এক্সিজন করে নিই আমরা, এসবই মেনলি। স্যার, এখানে এই মাইনরিটিতে কি হবে সেটা কি স্যার আপনারা আউটডোর বসেই ডিসাইড করেন, নাকি এর জন্য আলাদা কোনোভাবে, এই যে আমরা আগে শুনতাম যে বোর্ড গঠন হয় কোনো মেজর কেসের জন্য, বা মাইনরিটি কিভাবে আপনারা ডিসাইড করেন? মাইনরিটি তো মাইনর ওপিডি বেসিস যেগুলো আছে, যেগুলো আমরা ওপিডিতেই ঠিক করে নিই এটা মাইনর করব। স্যার, আমাদের এর আছে প্রত্যন্ত এলাকায় বা গ্রামগঞ্জে অনেক পেশেন্টরাই জিবি হাসপাতালে আসেন যারা হয়তো ভালো করে বুঝে উঠতে পারেন না যে কোন ডিপার্টমেন্টে কিভাবে যাবেন। তো সার্জারিতে স্যার কারা সরাসরি আসতে পারেন সার্জারি ডিপার্টমেন্টে? সার্জারিতে তো ইউজুয়ালি সার্জারি বললেই সবাই চেনে। না, মানে সার্জারিতে কোন পেশেন্টরা আসবেন স্যার, মানে কি ধরনের সমস্যা নিয়ে সার্জারি যায়? বেসিক্যালি একটু টিউমার থাকে, অ্যান্ড মোস্ট পেশেন্টরা থাকে পেন অ্যাবডোমেন, পেট ব্যথা নিয়েই আসে ম্যাক্সিমাম পেশেন্ট। পেটের নানান সমস্যা নিয়ে। পেটের নানান সমস্যা, মেনলি পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, আর কি কয় পায়খানা বন্ধ হয়ে যাওয়া।
স্যার আপনার কি মনে হয় এই মাইনরিটিতে আপনারা যেভাবে যেই পরিষেবা দিচ্ছেন এটা বেস্ট মানুষ এখানেই আসতে হবে? হ্যাঁ, অলমোস্ট অল ফেসিলিটি আছে। মাইনর ওটির জন্য যা দরকার অলমোস্ট সব কিছু আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাইনরিটিতে ডাক্তারবাবু বলছিলেন কি ধরনের পেশেন্টরা এখানে আসেন, এবং যেটা আমি জানতে চাইছিলাম যে প্রত্যন্ত এলাকার বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষের কি ধরনের সমস্যা হলে সার্জারির প্রয়োজন হবে এবং সার্জারি ডিপার্টমেন্টে সরাসরি ওনারা আসেন। কারণ সার্জারি এমন একটা জিনিস, বলা হয় যে খুব বেশি দিন গাফিলতি করতে নেই, খুব বেশি দিন দেরি করতে নেই। যখন যে সমস্যাটা হয়েছে সেটা মাইনর হোক বা মেজর হোক, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন বা সার্জারি করিয়ে নেওয়া ভালো। তার জন্য স্যার বলছিলেন যে এই মাইনরিটিতে সব ধরনের পরিষেবা ভালো আছে, উন্নত পরিষেবা এখান থেকে দেওয়া হচ্ছে। আরও একটি আউটডোর বিভাগে রয়েছে, আউটডোর রুমে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পেছনে অনেক পেশেন্টসরা রয়েছেন এবং ডাক্তারবাবুরা ওনাদের দেখছেন। আমার সঙ্গে ডক্টর সৌরভ দাস রয়েছেন। স্যার, আমি আরও জানতে চাইবো আপনার কাছেও যে এখানে তো আমরা অনেক পেশেন্ট দেখতে পাচ্ছি সার্জারিতে, তো এখানে কি ধরনের পেশেন্ট স্যার বেশি আপনারা আউটডোর ডিপার্টমেন্টে ট্রিট করেন? অ্যাকচুয়ালি আমরা এখন যেহেতু মেল আউটডোরে আছি, দ্যাট ইজ মেল ওপিডি, সার্জারি ওপিডি। তো এই মেল ওপিডিতে আমরা বিশেষত যে পেশেন্টগুলি দেখতে পাই সেগুলি হচ্ছে সাধারণত অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যেগুলি আসে, ঠিক আছে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হার্নিয়া কেসেস, হ্যাঁ, ইনগুইনাল হার্নিয়া, তারপর গল ব্লাডারের সমস্যা নিয়ে আসছে পেশেন্টরা, ঠিক আছে, যেটা আমরা পিত্তথলি বলি, সেখানে পাথরের সমস্যা। তো ওসব মেনলি ওসব পেশেন্টগুলি মেনলি আমাদের এখানে আসে মেল ওপিডিতে। এছাড়াও পেটে ব্যথাজনিত সমস্যা আরও যেগুলি আসছে, যেমন গ্যাসের সমস্যা যেটা সব প্রধানত থাকে, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে, তারপর অনেক সময় টিউমার হয়, পেটে টিউমার হয়, সেই টিউমারগুলির ক্ষেত্রেও পেশেন্টরা এখানে আসে। ওইসব পেশেন্টগুলি মেনলি আউটডোরে দেখা হচ্ছে। তার মধ্যে যেসব পেশেন্টগুলি থাকে, যেমন প্যানক্রিয়াটাইটিস, যেগুলি খুব অ্যাকিউট পেইন নিয়ে থাকে, প্রচণ্ড পেট ব্যথা থাকে, সেসব পেশেন্টগুলি আমাদের অ্যাডমিট করতে হয়। অনেক সময় ইউরিটারি কোলিক থাকে, যেসব ক্ষেত্রে ভীষণ পেটে ব্যথা থাকে, সেই পেশেন্টগুলিকেই মেনলি আমরা অ্যাডমিট করি। কিছু পেশেন্ট থাকে যেমন হার্নিয়া পেশেন্ট, ঠিক আছে, যেগুলি সিমটোমেটিক থাকে কিন্তু সেই মুহূর্তে অ্যাকিউট পেইন থাকে না, সেসব ক্ষেত্রে আমরা আউটডোর বেসিসে মেডিসিন দিয়ে ম্যানেজ করি। তারপরে যেই সমস্ত পেশেন্ট মনে হয় যে অপারেশন লাগবে, সেসব পেশেন্টদেরকে আমরা সব ইনভেস্টিগেশন করিয়ে তারপর পিএসসি করানো হয়। তারপর অ্যানেস্থেশিয়া থেকে ফিটনেস পেলে তাদেরকে ডেট দিয়ে অপারেশনের জন্য অ্যাডমিট করা হয় আর কি। স্যার, আমরা প্রায় সময় একটা জিনিস দেখি যে পেশেন্টের মধ্যে একটা মানসিকতা কাজ করে, যখনই সার্জারির কথা বলা হয় তখন তারা আবার একটা অন্য অপশনের দিকে ঘুরে যান। কেউ অন্য ডাক্তার দেখাতে চাইছেন, কেউ অন্য হসপিটাল বেছে নেন, বা কেউ অন্য চিকিৎসা পদ্ধতিও বেছে নেন। তো এরকম পেশেন্ট আপনারা কিভাবে হ্যান্ডেল করেন স্যার? দেখুন, স্বাভাবিকভাবে যখন একটা সার্জারির ব্যাপার যখন কাউন্সিল করা হয় তখন স্বাভাবিকভাবে একটা ভয় কাজ করে, ঠিক আছে, কিন্তু সেই ভয়টা কাটিয়ে ওঠাই আমাদের, মানে বুঝিয়ে পেশেন্টদেরকে বোঝানোই আমাদের কাজ। তো আমরা পেশেন্টকে কাউন্সিল করি যে অপারেশন জন্য করাতে না করালে আরও কী কী খারাপ দিক হতে পারে সেটার থেকে, ঠিক আছে, প্লাস অপারেশন করলে কেমন অ্যানেস্থেশিয়া ব্যাপার থাকবে, ঠিক আছে। সেই সাথে আরেকটা ব্যাপার যেটা ইস্যু থাকে, অনেক সময় পেশেন্ট দেখা যায় যে তারা খরচার কথা ভাবে। এটা যেহেতু গভর্নমেন্ট হসপিটাল, অলমোস্ট এখানে কোনো খরচাই হয় না। আর আয়ুষ্মান কার্ড যখন থাকে তখন তো টোটালি ফ্রি হচ্ছে একদম, ঠিক আছে। তো এটা একটা খুব পজিটিভ ব্যাপার পেশেন্টের জন্য। অপারেশন করালে এখানে অনেকটাই সুবিধা পাওয়া যায়। আর তাছাড়া যেহেতু অ্যানেস্থেশিয়া টিমও ভালো আছে, সেরকম ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমরা সেরকমভাবে কাউন্সিল করেই আমরা বুঝিয়ে দিই পেশেন্টদেরকে। তো সেইভাবে পেশেন্টটা রেডি থাকে অপারেশনের জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ডক্টর সৌরভ দাস, আমরা এই মুহূর্তে মেইল ওপিডিতে দাঁড়িয়ে ডক্টর দাস যেভাবে বলছিলেন যে সার্জারি করার জন্যে যে আমাদের অনেক সময় মানসিকতা কাজ করে যে অপারেশনটা করব না এই মুহূর্তে, সত্যি কি দরকার আছে, ডাক্তারবাবু ঠিক বলেছেন কিনা। তো এখানে গ্রুপ অফ ডক্টরস রয়েছেন, অনেক ডাক্তারবাবুরা রয়েছেন, এবং তারা অবশ্যই ওপিডিতে দেখে হোক বা গ্রুপ ডিসকাশন করে হোক, যখন কোনো সার্জারির কথা বলে, মানে অপারেশনের কথা বলে, তখন নিশ্চয়ই সেটা খুব প্রয়োজন। এবং জিবি হাসপাতালে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিষেবা তো অবশ্যই খুব ভালো, এবং যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পরিকাঠামো যা রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখছি, আরও দেখবো। আমরা ওটিতেও যাবো, আপনার সঙ্গে থাকবো। আমরা যে কোনো ডিপার্টমেন্টে যখন যাচ্ছি, আসলে তো চিকিৎসা বলতেই ডাক্তারদেরই সবাই বোঝে, পেশেন্টরা। কিন্তু এই সার্জারি ডিপার্টমেন্টে তো সিস্টার নার্সদের একটা বিরাট বড় ভূমিকা থাকে।
তো আপনি কি মনে করেন অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এখানে এই ডিপার্টমেন্টে সিস্টার এবং নার্সদের মানে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ? সিস্টারের ভূমিকা তো অনেক বিরাট ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ সিস্টার একজন পেশেন্ট হসপিটালে ঢোকা প্রথম থেকেই শুরু করে সিস্টারের দরকার। হ্যাঁ, তার ট্রিটমেন্টে ডাক্তারবাবুরা যখন দেখে ট্রিটমেন্ট, ইনজেকশন দেওয়া, দেওয়া সবকিছু একদম লাস্ট অব্দি সিস্টারের ভূমিকারই থাকে। প্রথম পেশেন্ট হসপিটালে ঢোকার থেকে লাস্ট অব্দি পেশেন্ট সিস্টাররাই মানে এটার ভূমিকাটা বেশি নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপিডিতে তো অবশ্যই পেশেন্টরা আসে, আপনারা দেখছেন, আপনারা হেল্প করছেন, কিন্তু যখন একটা পেশেন্টের অপারেশন হয় বা ইভেন যখন হসপিটালে ভর্তি থাকে তখন তো ডাক্তারবাবুরা হয়তো বলে দিয়ে আপনাদের চলে যান, কিন্তু আলটিমেটলি পরিষেবাটা তো আপনাদেরই দিতে হয়। তো আপনার কি মনে হয় এখানে সার্জারি ডিপার্টমেন্টে যতজন সিস্টাররা, আপনার নার্সরা আছেন, আপনারা যথেষ্ট পরিষেবা দিতে পারছেন? আপনারা? হ্যাঁ, যথেষ্ট পরিষেবা দিতে পারছি। ডাক্তারবাবুরা যখন আমরা প্রেসক্রাইব করে যায় তখন আমরা ওটা ফলো করি এবং যা যা লিখে তারা ওটাই আমরা দেওয়া যায়। যদি কোনো পেশেন্টের যদি কোনো অসুবিধা হয়, আমরা ডাক্তারবাবু থাকে, তাদের থেকে আমরা পরামর্শ নিই বা সমস্ত কিছু জিজ্ঞেস করলে তারা আমাদেরকে বলে ওইটা করেন ওইটা করেন, আমরা সেই অনুযায়ী পেশেন্টের জন্য করি আর কি। অসংখ্য ধন্যবাদ দিদি। ঠিক, ওপিডি সিস্টার ইনচার্জ ছিলেন এই মুহূর্তে আমার সঙ্গে প্রতিমা দেবনাথ। উনি বললেন সিস্টারদের কথা, আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স, আমরা কোভিডের সময় শুনেছিলাম এই কথাগুলো। এই ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স কিন্তু ওনারা কিন্তু পেশেন্টকে একদম শুরু থেকে শেষ অবধি, সুস্থ করে তোলা অবধি একদম সবসময় পাশে থাকেন, সঙ্গে থাকেন। কখন কি ইঞ্জেকশন পুশ করতে হবে, কখন কিভাবে কি পরিষেবা দিতে হবে, ডাক্তারকে কি বলতে হবে, কখন ডাক্তারকে ডেকে আনতে হবে, সব কিছু এনারাই করেন। তাই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই সিস্টাররা। জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের পোস্ট অপারেটিভ রুমে আমরা রয়েছি, মানে সার্জারির পর পেশেন্টদের যে রুমে রাখা হয় এবং ট্রিটমেন্ট দেওয়া হয় সেই রুমে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পেশেন্টরাই রয়েছেন যাদের অপারেশন হয়েছে। আমরা চেষ্টা করব এরকম পেশেন্টের সঙ্গে কথা বলার জন্য এবং বিভিন্ন সমস্যা নিয়ে এখানে অপারেশন হয়, যেমনটা আমরা আগেও শুনতে পাচ্ছিলাম যে এখানে পেটের নানান সার্জারি হয়, গলব্লাডার স্টোন হয়, অ্যাপেন্ডিক্স হয়। আমরা এখানে রয়েছে পেশেন্ট, আমরা একটু চেষ্টা করব কথা বলতে ওনার সাথে। দাদা, আপনার নাম? আমার নাম শ্যামল চন্দ্র দাস। শ্যামলবাবু, আপনার বাড়ি কোথায়? বাড়ি খোয়াই। আচ্ছা, কি অপারেশন হয়েছে আপনার? আমার অ্যাপেন্ডিক্স সঙ্গে গোল ব্লাডার। আচ্ছা, অ্যাপেন্ডিক্স এবং গলব্লাডার একসঙ্গে হয়েছে আপনার। আচ্ছা, আপনার এটা সমস্যা কবে থেকে শুরু হয়েছিল? সমস্যাটা 2 মাস আগে। আপনি কি সরাসরি জীবিতে এলেন না খোয়াই দেখিয়েছিলেন? খোয়াই দেখাইছিলাম স্যার, পেটে ব্যথা ছিল। খোয়াই দেখানোর পরে এখানে ব্যথাটা ধরা পড়ার পরে আমার রেফার করছে এখানে। তো রেফার মতে আমি আইছি না, পরে খোয়াইতে সোনোগ্রাফিটা করছিলাম। করার পরে ওই স্যারের সঙ্গে দেখা করছি আগরতলাতে। দেখা করার পরে স্যারে আমার করছে আর কি, অপারেশন করছে। এখানে অপারেশন করতে কোনো সমস্যা হয়েছে অপারেশনের ডেট পেতে বা অপারেশন হওয়ার সময়? এমনি কোনো সমস্যা হয় না। যে ডেট দিয়েছে এই ডেট মতো আমি আইসিআই আগের দিন ভর্তি, পরে বৃহস্পতিবারে গেছে, বৃহস্পতিবারে অপারেশন হয়েছে। বৃহস্পতিবার দিন অপারেশন হয়েছে, তার মানে একদিন হয়েছে মাত্র, আজকে শুক্রবার। তাহলে আপনি এখন মানে ভালো ফিল করছেন? হ্যাঁ, এখন আমি ভালোই আছি। ধন্যবাদ। ঠিক অপারেশনের একদিন পর পেশেন্টের সঙ্গে আমরা কথা বললাম জিবি হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে। আমরা তো সেখানে আমরা বুঝতে পারছি যে অপারেশন ওনার হয়েছে এবং উনি ভালো আছেন। ভালো থাকুক সবাই, সেটাই আমরা চাই। এবং এভাবেই এখানে পোস্ট অপারেটিভ রুমে অনেকগুলো বেড আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এবং যতজন সার্জারি হচ্ছে সবাইকে এখানে রাখার মতো পরিস্থিতি আছে এবং এই পরিষেবাই জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের পোস্ট অপারেটিভ রুমে দেওয়া হচ্ছে। জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের পোস্ট অপারেটিভ রুমে আমরা রয়েছি, যেখানে সার্জারির পর পেশেন্টদের রাখা হয়। ডক্টর নীলোৎপল চাকমা আমার সঙ্গে রয়েছেন। স্যার, আমরা একজন পেশেন্টের সঙ্গে কথা বললাম এক্ষুনি, যার ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়েছে, গলব্লাডার এবং অ্যাপেন্ডিক্স একসঙ্গেই হয়েছে। স্যার, এছাড়া কি স্যার এই ধরনের ল্যাপ্রোস্কোপিক অপারেশনে কি এখন জীবিত হয় নাকি ওপেন সার্জারি হয়? ল্যাপ্রোস্কোপি তো হয়, সাথে ওপেনও হয়। ওপেন তো আগে থেকেই হতো, ল্যাপ্রোস্কোপি এখন অ্যাডভান্স হয়েছে। আগে ডিফিকাল্টগুলো হতো না, এখন ডিফিকাল্ট সার্জারিও হয় ল্যাপ্রোস্কোপিতে। স্যার, এই কী ধরনের জটিল সার্জারি হয় এখানে যে পেশেন্টরা আছেন তাদের মধ্যে কোনো বড়? ওনার
স্টোমাক ক্যান্সার ছিল, পাকস্থলীর ক্যান্সার হয়েছে, এটা পাকস্থলী কেটে দেওয়া হয়েছে। অলমোস্ট সাবটোটাল বলি আমরা, মোর দেন 70% বের করা হয়েছে। তারপর আবার জোড়া লাগানো হয় অন্য অন্ত্রের সাথে, স্মল ইন্টেস্টাইনের সাথে। তাতে কি স্যার মানে ওনার এখন এই সমস্যাটার মানে সমাধানের দিকে এগোচ্ছে কি? হ্যাঁ, সমাধানের দিকে। এরপর আবার ওইটার বায়োপসি হবে, পাকস্থলীর যে সাথে যে গ্রোথ ছিল ওইটার বায়োপসিতে এটার রিপোর্টের ওয়াইজ কিমো নিতে হবে, এরপরে কিমোথেরাপি। স্যার এখান থেকে এই পোস্ট অপারেটিভ রুম থেকে কি পেশেন্টদের ডিসচার্জ করা হয় না এখান থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়া? ইউজুয়ালি আমরা শিফট করি ওয়ার্ডে শিফট করে, যদি দেখা যায় সব কিছু ঠিক আছে তারপর ডিসচার্জ করি। থ্যাংক ইউ স্যার। ঠিক, এই পোস্ট অপারেটিভ রুম এখানে ক্রিটিক্যাল কেয়ার এখানে নেওয়া হয় পেশেন্টদের, যাদের সার্জারির পর বিভিন্ন ধরনের সার্জারি হয়, ল্যাপ্রোস্কোপিক হয়, কারোর জটিল হয়। তো সেখানে স্যার বলছিলেন যে এখান থেকেই বেসিক্যালি এখান থেকে পেশেন্টদের ওয়ার্ডে শিফট করা হয়, তারপর সেখানে অবজারভেশনে রাখা হয় এবং তারপর ছুটি দেওয়া হয়। তো আমরা সেই ওয়ার্ডও ঘুরে দেখব, আপনার সঙ্গে থাকুন। জীবন মৃত্যুর লড়াইয়ে যে মাঝখানটায় যেখানে আমরা দাঁড়িয়ে থাকি সেটাই হচ্ছে এই সার্জারি রুম বা ওটি রুম। আর জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের এই মুহূর্তে আমরা একটি ওটিতে রয়েছি। আমার সঙ্গে গোটা টিম রয়েছেন, সার্জন ডক্টর দীপ্তেন্দু চৌধুরী রয়েছেন এবং ওনার গোটা টিম রয়েছেন, অ্যানেস্থেসিস্ট রয়েছেন, সিস্টাররা রয়েছেন, অন্যান্য স্টাফরা রয়েছেন। স্যার একটা নর্মাল কথা জানতে ইচ্ছে করে যে ওটি বলতে বা সার্জারি বলতে তো আমরা বুঝি এমন একটা রুমে যেখানে অনেকগুলো মেশিনারিজ রয়েছে এবং সেখানে সার্জারি আপনারা করেন। তো জিবি হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওটি রুম রয়েছে, একটা রুমে আমরা এই মুহূর্তে রয়েছি। সো আপনার কি মনে হয় স্যার এখানে যে মেশিনারিজ রয়েছে বা যেসব ফ্যাসিলিটি রয়েছে তার থেকে আপনারা 100% পরিষেবা দিতে পারছেন স্যার? হ্যাঁ, আমাদের জেনারেল সার্জারির প্রেক্ষাপটে যে যা আমাদের দরকার মোটামুটি আমাদের কাছে সবই আছে। আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি সেট। আমাদের কাছে দুটো সেট আছে এই মুহূর্তে, অ্যান্ড স্টেট অফ দ্য আর্ট সেট প্রকিউর করেছি আমরা। এবং রেগুলার ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে, যেটা জেনারেল সার্জারির অ্যাডভান্স মোস্ট আপনারা বলতে পারেন। বাকি আদার ফেসিলিটিস, কটারি ইনস্ট্রুমেন্ট বা অ্যানাস্থেটিক ইকুইপমেন্ট, অ্যানাস্থেশিয়া উইল টেল দ্যাট বেটার ওয়ে। তো যেগুলি আছে মোটামুটি আমাদের কাছে সবই আছে। স্যার এখানে অন অ্যান অ্যাভারেজ আপনারা রোজ এই ওটিগুলোতে এক একটা রুমে কটা করে বা মানে কজন পেশেন্টকে আপনারা অপারেট করেন? এমনিতে গড়ে এক একটা ওটিতে মোটামুটি 4 থেকে 5টা ওটি প্রতিদিন হয় এক একটা ওটিতে। আর টোটালি যেমন আমাদের আজকে আছে 8টা ওটি টোটাল মিলিয়ে 8 জন। তো ওই দুটো ওটি আমাদের কাছে রানিং চলতে থাকে, যে রুটিন ওটি। তো 4টে এখানে 4টে ওখানে, অ্যাজ অ্যান অ্যাভারেজ 8টা থেকে 10টা ওটি প্রতিদিন হয়। স্যার এটা নিয়ে অনেকের মধ্যে একটা ভয় কাজ করে, বিশেষ করে সার্জারি নিয়ে। যখনই কখনো আপনারা বা ডাক্তারবাবুরা যখন সার্জারির মানে সাজেস্ট করে, তো যারা ভয় পায় বা যারা অন্যান্য অপশান খোঁজে সার্জারির বাইরে গিয়ে মেডিসিনে সেরে যাবে, তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? কারণ এই ওটিতে যখন আমরা রয়েছি এখান থেকে আপনারা জীবন বাঁচান স্যার। সার্জারি তো অবশ্যই, একটা সার্জারি হচ্ছে কি একটা রিস্কি বিজনেস তো বটেই। এটা তো মানুষের জীবন নিয়ে। তো সার্জারি তখনই আমরা বলি, বা সার্জারি তখনই আমাদের চুজ করা হয় যখন আর কোনো অপশন নেই। তো সার্জারি বাধ্য হয়েই লোকে আমরা প্রেসক্রাইব করি, আমরা অ্যাডভাইস করি। কিন্তু যখন সার্জারি করতে হয়, জিবি ইজ দ্য সেফেস্ট প্লেস। জিবি সবচেয়ে সেফ প্লেস ত্রিপুরাতে। এখানের মতো ম্যান পাওয়ার, এখানের মতো টেকনিক্যাল এবিলিটি বা আমাদের যে ইকুইপমেন্ট, এর থেকে ভালো ত্রিপুরার যে কোথাও নেই, সেটার বিষয়ে এটা নিঃসন্দেহ। সুতরাং যখন সার্জারি করতে হবে, জিবি ইজ দ্য বেস্ট প্লেস। থ্যাংক ইউ স্যার। যেটা লাস্ট স্টেটমেন্টটা ডক্টর দীপ্তেন্দু চৌধুরী, সার্জন ডক্টর দীপ্তেন্দু চৌধুরীর, যে জিবি ইজ দ্য বেস্ট প্লেস। আমরা বারবার এই কথাটাই শুনি যে যখনই কোনো ক্রিটিক্যাল সমস্যা হয়ে যায় সবাইকে ছুটে আসতে হয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে। আর এই সার্জারির জন্যও কিন্তু জিবি বেস্ট প্লেস। এবং আমরা দেখলাম, আমরা ডিপার্টমেন্টের অন্য জায়গাগুলো ঘুরে দেখেছি, বিভাগগুলো ঘুরে দেখেছি, ওটিতে এসেও দেখলাম যে এখানে ল্যাপ্রোস্কোপি থেকে শুরু করে বা পুরনো পদ্ধতির, ওপেন পদ্ধতির যা প্রয়োজন হয় সার্জারির, সব কিছু কিন্তু এখানে রয়েছে। আমরা চেষ্টা করছি কথা বলার, যারা অ্যানেস্থেসিস্ট রয়েছেন সেখানে, ওনাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি, তাই আপনার সঙ্গে থাকুন। ওটিতে রয়েছি আমরা এই মুহূর্তে, আর আমাদের সঙ্গে অ্যানেস্থেসিস্ট রয়েছেন ডক্টর তুষার মজুমদার।
স্যার, অ্যানেস্থেশিয়া সম্পর্কে একটা ধারণা অনেকেরই আছে এবং এটা একটা, আমি জানি না এটা কোনো ভ্রান্ত ধারণা কিনা, অনেকেই বলেন যে অ্যানেস্থেশিয়া যদি ভুল হয়ে যায় তাহলে পেশেন্ট বেড থেকে আর ফিরে আসে না। তো খুব চ্যালেঞ্জিং জব আপনাদের, এটা অনেকেই বলেন। তো জিবি হাসপাতালে স্যার এই যে অপারেশন থিয়েটারে এই জব করতে গিয়ে বা এই কাজ করতে গিয়ে কতটা চ্যালেঞ্জ আপনি ফিল করছেন? অ্যানেস্থেসিওলজি সম্বন্ধে মানুষের তত বেশি ধারণা বেসিক্যালি নেই। সাধারণ মানুষ অ্যানেস্থেসিয়ার পার্ট, সার্জারি পার্টটাই বেশিরভাগ সার্জনের সঙ্গে কথা বলেন এবং পেশেন্ট যখন ভর্তি হয় সার্জারির জন্য, অ্যানেস্থেসিয়ার সঙ্গে ডাইরেক্টলি আমাদের প্রি অ্যানেস্থেটিক চেক আপের সময় আমরা পেশেন্টকে দেখি, সার্জারির জন্য ওদেরকে ফিটনেস দেওয়া হয় এবং এটার পরে আমরা অপারেশনের আগের দিনও আমার পেশেন্টগুলোকে আমরা আবার ওয়ার্ডে গিয়ে দেখা হয় যে পেশেন্টের ফিটনেসের জন্য। এবং আরেকটা কথা আমি বলে রাখি যে সার্জারি যতটুকু গুরুত্বপূর্ণ, অ্যানেস্থেশিয়ার পার্টটাও সমভাবে গুরুত্বপূর্ণ। অ্যানেস্থেশিয়াকে পেরি অপারেটিভ মেডিসিন এবং এটার অনেকগুলো সেগমেন্ট আছে, যেটার মধ্যে পেইনলেস সার্জারি খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট এই জন্য আমাদের এখানে শুধু জিবিতে জেনারেল অ্যানেস্থেশিয়ার পাশাপাশি রিজিওনাল অ্যানেস্থেশিয়া, তারপরে ব্লক, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা অপারেশনগুলো করে থাকি। এখানে যেই আপনার সুবিধাটা দিয়ে থাকি আমরা এখানে অ্যানেস্থেশিয়ার অনেক এখন আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে এবং পেশেন্টের ভয়ের কোনো ব্যাপারই নেই, কারণ পেশেন্টকে আমরা প্রপারলি অ্যানেস্থেরাইজ যদি না হয় এবং সেফলি আমরা যদি ল্যান্ডিং না করতে পারি তাহলেই বিপদ। কিন্তু এখানে আমাদের এখনও পর্যন্ত এমন কোনো ক্যাটাস্ট্রফি হয়নি যে পেশেন্ট অপারেশনের সময় কোনো কিছু হয়েছে। আমরা প্রপারলি অ্যানেস্থেটাইজ করি এবং খুব ভালোভাবে পেইন ম্যানেজমেন্টের পার্টও আমরা এখানে দেখে থাকি পোস্ট অপারেটিভ। যে কারণে আমাদের এখানে আর মেশিনারিজ দিক দিয়ে যদি আমরা বলি, সব ধরনের মেশিনারিজগুলো অ্যাভেলেবেল আছে জিবিতে, সব ধরনের ফেসিলিটি আমরা এখানে দিয়ে থাকি। পেইনলেস সার্জারি, যেটা শুনলাম ডক্টর তুষার মজুমদার যেটা বলছিলেন, পেইনলেস সার্জারির জন্য যতটুকু বা যেভাবে অ্যানেস্থেশিয়া প্রয়োজন সেভাবেই পেশেন্টদের করা হয়, যাতে পেশেন্ট যখন তার শরীরে যখন সার্জারি হয় বা অপারেশন হয় সে যেন টেন না পায় এবং তার কিছুক্ষণ পর সার্জারির পর তার জ্ঞান যেন ফিরে আসে। তো এভাবেই আমরা জিবি হাসপাতালের ওটি রুম থেকে দাঁড়িয়ে এতটুকু তো বলতে পারি যে এই ওটিতেই অনেক বড় বড় সার্জারি, জটিল সার্জারি হয়, ছোটোখাটো সার্জারি হচ্ছে, ল্যাপ্রোস্কোপিক হচ্ছে, ওপেন সার্জারি হচ্ছে, সব কিছুই হচ্ছে। এবং এখানে যে টিম রয়েছে এবং যেই ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবটাই উন্নত। তাই যে কোনো ধরনের সার্জারির জন্যে আবারও বলতে হবে যে জিবি বেস্ট। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের এই মুহূর্তে সার্জারি ডিপার্টমেন্টের মেল ওয়ার্ডে আমরা রয়েছি, যেখানে আমাদের সঙ্গে পেশেন্টও রয়েছেন একজন, অপারেশন হয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম রতন কুমার দাস। বাড়ি কোথায়? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পেটের অপারেশন হয়েছে। কি অপারেশন হয়েছে? গলব্লাডার স্টোন। এখানে যে অপারেশন হয়েছে আপনার মোটামুটি কতদিন হয়েছে অপারেশন? 1 সপ্তাহ। সমস্যা হয়েছে আপনার অপারেশন করতে? আপনি এরপর কোনো পয়সা কিছু প্রয়োজন হয়েছে? সব সরকারি। নিজেকে সুস্থ বোধ করছেন? ধন্যবাদ আপনার। 1 সপ্তাহ হয়েছে না অপারেশন হয়েছে, গলব্লাডার অপারেশন হয়েছে এবং উনি অন্য হাসপাতালে ভর্তি ছিলেন, তারপর সেখান থেকে আবার জিবিতেই আসেন সার্জারির জন্য এবং জিবিতে পরিষেবা পেয়ে উনি খুশি, এখন সুস্থ হয়ে উঠছেন অনেকটাই। মেল ওয়ার্ডে রয়েছি আমরা এই মুহূর্তে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে। আমার সঙ্গে ডক্টর ঋতুরাজ চক্রবর্তী এবং ডক্টর জয় শর্মা রয়েছে। স্যার, এখানে এই যে পেশেন্ট আপনারা বলছিলেন ওনার অপারেশন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, এটা কি ওপেন অপারেশন হয়েছে? হ্যাঁ, ওপেন হয়েছে। উনি 13 তারিখ আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন, পুরো পেটে ব্যথা, ফুল অ্যাবডোমেন পেন লাস্ট 4-5 দিন ধরে। প্রথমে আমরা সাসপেক্ট করি অ্যাপেন্ডিসাইটিসের জন্য, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তো সেটার তো এমার্জেন্সি অপারেশন দরকার, ইউএসজি করানো হয়, কিন্তু ইউএসজিতে সেভাবে আমরা কোনো ফাইন্ডিংস পাইনি। আমরা এমার্জেন্সি বেসিসেই সাথে একটা সিটি স্ক্যান করিয়েছি ওনার। সিটি স্ক্যানে ওখানে অ্যাপেন্ডিসাইটিসের আমরা পুরো সাজেশন পেয়েছি যে এভিডেন্স আছে এভিডেন্স, সেই ক্ষেত্রেও এমার্জেন্সি বেসিসে ওনার অপারেশনটা হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় চক্রবর্তী। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি তেলিয়ামুড়া। আচ্ছা, তো আপনার ইমার্জেন্সি অপারেশন হয়েছে, 1 সপ্তাহের ওপর হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে বোধহয়। কেমন আছেন এখন? এখন ভালো মোটামুটি। এই অপারেশন যে হলো, ইমার্জেন্সি বেসিসে আপনার অপারেশন হলো, কোনো সমস্যা হয়েছে আপনার অপারেশন? না, কোনো সমস্যা হয়নি। ডাক্তারদের যে চেষ্টা, আমি আপ্লুত হয়ে গেছি যে
এত তাড়াতাড়ি আমি একটু এই জায়গাতে আসতে পারবো ভাবতে পারিনি। স্যার এই যে অ্যাপেন্ডিক্সের এরকম অ্যাকিউট কন্ডিশনে যখন আসে পেশেন্টরা, তখন এই ইমার্জেন্সি অপারেশন করতে হয়, এখানে রিস্ক কতটা থাকে স্যার? রিস্ক তো অবশ্যই থাকে আমাদের কাছে, অ্যাপেন্ডিসাইটিসের মধ্যে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তাও আমরা রিস্কের উপরেই করতে হয়, কারণ যদি না করি তাহলে এটা আরও রিস্ক বেশি হবে, ঠিক আছে। তো এই জন্যই ওনার ক্ষেত্রেও সেমই হয়েছিল। যখন প্রেজেন্টেশন নিয়ে এসেছিলো, পুরো পেটে ব্যথা ছিল ওনার, স্টুল পাস হচ্ছিল না। তো ওটা আমরা ঋতুরাজ স্যার বললো যেটা যে আমরা ইউএসজি করিয়েছিলাম, তারপর স্ক্যান করালাম, স্ক্যানের পরে আমরা ওটিতে নিয়ে উঠাই ওনাকে, ওটির পরে ওনাকে পোস্ট অফিস শিফট করি, তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে উঠলেন। ঠিক এভাবেই আমরা দেখছি জেনারেল সার্জারি কেন খুব গুরুত্বপূর্ণ বিভাগ এটা বলা হয়, যে এই যে ইমার্জেন্সি পেশেন্ট যাদের পেটের এই সমস্যা নিয়ে এসেছিলেন বা অন্যান্য সমস্যা নিয়ে যখন ইমার্জেন্সি আসেন, অনেক সময় এই ইমার্জেন্সি ভিত্তিতেই কিন্তু অপারেশন বা সার্জারি করতে হয়, এবং একটা সার্জারি একটা পেশেন্টের জীবন বাঁচিয়ে দিতে পারে, সেটাই কিন্তু এখানেও প্রমাণ। আমরা প্রায় সময় কিন্তু অভিযোগ করি জিবি হাসপাতাল খুব নোংরা। আসলে জিবি হাসপাতালকে পরিষ্কার রাখার দায়িত্ব শুধু হাসপাতাল কর্মী, চিকিৎসক, নার্স বা অন্যান্য স্টাফদের নয়, এই দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে পেশেন্ট পার্টি এবং সাধারণ জনগণের যারা হাসপাতালে আসেন। আমরা এই জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের মেল ওয়ার্ডে এসে দেখতে পাচ্ছি এখানে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলসের আওতায় এখানে হলুদ বালতি, লাল বালতি, সাদা বালতি, নীল বালতি এবং কালো বালতি আলাদা করে রাখা আছে। এখন এগুলো আমাদের জানতে হবে, এবং শুধু হাসপাতালের যারা স্টাফ রয়েছেন ওনারাই এগুলো ব্যবহার করবেন তা তো নয়, এগুলো আমরাও করি। যেমন হলুদ বালতিতে মানব শরীরের অংশ, প্লাস্টার, ড্রেসিং, তুলা, রক্তের ব্যাগ, নষ্ট ওষুধের ভায়াল, ফ্লেক্স, মাস্ক, ফেস মাস্ক বা জুতো, কভার, ক্যাপ, গাউন, এই ধরনের জিনিসগুলো, সংক্রমিত কাপড়, ভ্যাকসিন ইত্যাদি এই হলুদ যে বালতিটা রয়েছে বা ডাস্টবিনটা রয়েছে তার মধ্যে ফেলার জন্য। যে লাল ডাস্টবিনটা রয়েছে সেখানে সংক্রমিত বর্জ্য যেগুলো পুনর্ব্যবহারযোগ্য, যেমন টিউব, স্যালাইনের বোতল, ক্যাথেটার, ব্লাড সেট, এই ইউরিন ব্যাগ, গ্লাভস, সিরিঞ্জ, এগুলো ফেলার জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি সাদা ড্রাম রয়েছে, সেখানে সুচ, স্থায়ী সুচযুক্ত কাটা, সুচের ব্লেড এবং স্কেলপেল ও যে কোনো ধরনের সংক্রমিত সুচালু যে জিনিসগুলো আছে সেগুলো সেই ড্রামে ফেলা হয়। এরপর রয়েছে একটা নীল ডাস্টবিন। নীল ডাস্টবিনে ওষুধের ভায়াল ও অ্যাম্পিউল, ভাঙা কাঁচ, শারীরিক ধাতব জিনিস, এগুলো ফেলার জন্য। আর শেষে রয়েছে একটি ব্ল্যাক অর্থাৎ কালো বালতি, যেখানে কাগজ, সিরিঞ্জের প্যাকেট, রান্নাঘরের বর্জ্য পদার্থ, অন্য যে কোনো নন হ্যাজার্ডাস বর্জ্য সেখানে আমরা ফেলতে পারি। তো সাধারণত এগুলো আমাদের সবারই জানা, এবং জিবি হাসপাতালে শুধু এই ডিপার্টমেন্টই নয়, এই ওয়ার্ডই নয়, সব ওয়ার্ডে কিন্তু এই ধরনের বিভিন্ন ডাস্টবিন রাখা রয়েছে। তো আমরা যদি জানি এবং ঠিকভাবে যদি এই ডাস্টবিনগুলো ইউজ করতে পারি, তাহলে আমাদেরই এই জিবি হাসপাতাল আরও অনেক বেশি পরিষ্কার, পরিচ্ছন্ন এবং স্বচ্ছ হয়ে উঠবে। জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের এই মুহূর্তে আমরা অ্যানেস্থেশিয়া ওপিডিতে রয়েছি। এখানে আমার সঙ্গে ডক্টর ইন্দ্রজিৎ দাস রয়েছেন। স্যার, এখানে যাদের অপারেশন হবে আপনাদের সঙ্গে কনসাল্ট করতে আসেন আমরা দেখতে পাচ্ছি। সো এখানে কি কি চেক করেন স্যার প্রথমে আপনারা? আমরা অ্যানাস্থেশিয়া অ্যাডমিশনের আগে প্রি অ্যানাস্থেটিক্যালি পেশেন্টকে চেক আপ করি। পেশেন্টের যে সকল ধরনের কোমরবিডিটি কন্ডিশন আছে, যেমন প্রেশার, সুগার, এই সকল জিনিসগুলো যদি থাকে তাহলে এইগুলো নিয়ে অপারেশন করা একটু রিস্কি থাকে। তো পেশেন্ট যখন আসে আমাদের চেক করে এই সকল জিনিসগুলি আগে প্রি অপারেটিভ কারেকশন করে তারপরে ওটিতে পোস্ট করার জন্য পেশেন্টকে ফিট করি, তারপরে আমরা অপারেশন জন্য প্রসিড করি। তার মানে তাহলে এইখানে যে অনেকেই বলা হয় যে লোকাল অ্যানেস্থেশিয়া করবে নাকি ফুল জেনারেল অ্যানেস্থেশিয়া করবে, সেটা কি আপনাদের এখান থেকে ডিসাইড হয় নাকি ডাক্তারবাবু ডিসাইড? এটা আমরাই ডিসাইড করি যে সার্জারি করবে সার্জনটা পাঠায় যে কি সার্জারি হবে, এবং যে সার্জারিটা হচ্ছে সেটার জন্য কি অ্যানাস্থেশিয়া প্রয়োজন হবে সেটা আমরাই ডিসাইড করি যে এটা জেনারেল অ্যানাস্থেশিয়া করতে হবে না কোনো পার্টিকুলার রিজনাল অ্যানাস্থেশিয়া দিয়ে আমরা এটা সেরে নিতে পারবো। স্যার, একটা শেষ প্রশ্ন, এটা কতটা ইম্পর্টেন্ট আমরা অবশ্যই জানি অ্যানেস্থেশিয়া সম্পর্কে, তবু আপনার মুখে জানতে চাইবো, কারণ অনেকেই আছে যারা
সার্জারিতে ভয় পায়, বিশেষ করে অ্যানেস্থেশিয়াকেও ভয় পায় অনেকেই। তো তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে যাদের প্রয়োজন সার্জারি তারা যেন সঠিক সময়ে সার্জারিটা করিয়ে নেন? ডেফিনেটলি, কারণ কোনো একটা সময় কিন্তু অ্যানাস্থেশিয়া ছাড়া যে ইরা ছিল সেই সময় কিন্তু সার্জারি ভেরি মাচ পেইনফুল, কিন্তু বর্তমান দিনে যে অ্যানাস্থেশিয়ার মানে অ্যাডভান্সমেন্টের কারণে আমরা পেইনলেসভাবে আমরা প্রসিডিউরগুলো করতে পারি, এবং পেশেন্ট যদি প্রপার ওয়েতে যদি রাইট টাইমে আসে, আমরা কোনো ধরনের কোমরবিড কন্ডিশন যেগুলো থাকে যেমন প্রেশার, সুগার বা আদার্স কোনো হার্টের কন্ডিশন, সেগুলো আমরা কারেকশন করে তাকে পেইনলেসভাবে আমরা অপারেশনের জন্য প্রসিড করতে পারি। এবং এটা ডেফিনেটলি এটা যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে সার্জারি তো অবশ্যই করা দরকার, আদারওয়াইজ পেশেন্ট কী করে সুস্থ হবে। তো সেই কারণে সার্জারির সাথে সাথে আমাদের অ্যানাস্থেশিয়া পাঠাও ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনারা এই জিবি হাসপাতালের এই ডিপার্টমেন্টে, জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে বেস্ট ফ্যাসিলিটি দিতে পারছেন অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে? অবশ্যই দিচ্ছি আমরা। এখন আমরা যেমন রিজিওনাল টেকনিকে অনেকগুলো করছি এবং জেনারেল অ্যানাস্থেশিয়া আমরা দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ঠিক, অ্যানেস্থেশিয়া একটা গুরুত্বপূর্ণ বিভাগ যখনই আমরা সার্জারির কথা বলি, এবং জিবি হাসপাতালের এই ডিপার্টমেন্টে অ্যানেস্থেশিয়ার সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে এবং সঠিক পদ্ধতিতেই অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। যে কোনো হাসপাতালে সার্জিক্যাল ডিপার্টমেন্ট একটি অতি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আমরা আজ ঘুরে দেখলাম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সার্জিক্যাল ডিপার্টমেন্ট, শল্য চিকিৎসার যে বিভাগ, যেখানে নানান সমস্যার জন্য অপারেশন করা হয়, সার্জারি করা হয়। তবে এতটুকু আমরা ঘুরে দেখে বুঝতে পেরেছি যে জিবি হাসপাতালের সার্জিক্যাল ডিপার্টমেন্টে সব ধরনের জেনারেল সার্জারি যা প্রয়োজন হয় মানুষের বিভিন্ন সমস্যার জন্য এখানে কিন্তু করা হয়, এবং এখানে করার জন্য যা যা উন্নত পরিকাঠামো প্রয়োজন সেই সব পরিকাঠামো কিন্তু জিবি হাসপাতালে রয়েছে। যথেষ্ট ম্যান পাওয়ার রয়েছে, ডাক্তারবাবুরা রয়েছেন, সেখানে সিস্টার নার্সরা রয়েছেন যারা খুব ভালোভাবে পরিষেবা দিচ্ছেন অপারেশনের আগে এবং অপারেশনের পরে। তাই যখনই কোনো ধরনের ক্রিটিক্যাল সমস্যা হয় কারোর, তখন সবাই কিন্তু ছুটে আসে এই জিবি হাসপাতালে। তো প্রথম থেকে এই জিবি হাসপাতালে এই ডিপার্টমেন্ট রয়েছে এবং দিনে দিনে এই ডিপার্টমেন্ট আরও উন্নত হচ্ছে। এখন যে ডিপার্টমেন্টে পাওয়া যাচ্ছে পরিষেবা সেটা অবশ্যই খুবই উন্নত চিকিৎসা পরিষেবা। তাই যাদেরই সার্জিক্যাল বা অপারেশনের প্রয়োজন পড়ে তারা অবশ্যই জিবি হাসপাতালকে বেছে নিতে পারে।